আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো 12 অধ্যায়ের টাইপ 4 নিয়ে। তো এই টাইপের মধ্যে আমরা মূলত কৃষি ও শিল্পক্ষেত্রে রসায়ন অর্থাৎ কৃষিক্ষেত্রে রসায়নটাকে কীভাবে কাজে লাগানো যায়, শিল্পক্ষেত্রে রসায়নটা কীভাবে ব্যবহৃত হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। এই রিলেটেড এমসিকিউগুলো আমরা সমাধান করে ফেলবো। ওকে, তো তাহলে চলো আমরা আমাদের শুরুর দিককার যে প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করে ফেলি। আচ্ছা, তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলতেছে যে হেবার প্রণালীতে প্রতি মোল অ্যামোনিয়া উৎপাদনে উৎপন্ন তাপশক্তির পরিমাণ কত। তো কোশ্চেনটা খুবই সিম্পল মনে হলো, এই কথার মধ্যে কিছু মার প্যাচে রয়েছে। দেখো আমরা যদি অ্যামোনিয়ার বিক্রিয়াটা দেখি তাহলে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে এখান থেকে 2 মোল NH3 অ্যামোনিয়া উৎপন্ন হয়, যার ডেলএইচের মান কত -92 কিলোজুল। এইভাবে এটা হিসাব করা হয়। আচ্ছা, এবারে দেখো তো ফার্স্ট অফ অল প্রতি মোল বলে দিয়েছে, প্রতি মোল তার মানে এখানে অ্যামোনিয়া 2 মোলে উৎপন্ন হয় 92, তাহলে 1 মোলে উৎপন্ন কত হবে 46, 1 মোলে উৎপন্ন কত হবে 46 কিলোজুল। আচ্ছা, এবং প্রশ্নে যেহেতু উৎপন্ন বলে দিয়েছে উৎপন্ন তাপ শক্তি, সো আমরা ডেলএইচের সামনে ডেলএইচের সামনে মাইনাস চিহ্নটা কেন বসাই, ডেলএইচের সামনে মাইনাস চিহ্নটা বসাই যে হ্যাঁ এখানে তাপ উৎপন্ন হচ্ছে। তো যেহেতু এইখানে প্রশ্নে উৎপন্ন ওয়ার্ডটা মেনশন করে দিছে, তার মানে এখানে কি হবে +46, মানে আমাকে এখন আর মাইনাস চিহ্ন দিতে হবে না, কারণ উৎপন্ন কথার মধ্যেই মাইনাসের কাজ শেষ হয়ে গেছে। যদি এখানে বলতো যে কতটুকু তাপ পাওয়া যাবে, তখন আমরা মাইনাস চিহ্ন বসায় বলতাম যে না তাপ উৎপন্ন হবে অতএব মাইনাস, কিন্তু প্রশ্নে যেহেতু বলে দিচ্ছে উৎপন্ন অতএব আমাকে আর এক্সট্রা মাইনাস দেওয়া দরকার নাই। এখানে সঠিক অ্যান্সারটা হবে 46 কিলোজুল। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, হেবার প্রণালীতে উৎপাদনে অত্যানুকূল তাপমাত্রা ও চাপ কত। অর্থাৎ হেবার প্রণালীতে আমরা যে অ্যামোনিয়া উৎপাদন করি এখানে অত্যানুকূল তাপমাত্রা কত, চাপের পরিমাণটা কত। তো এটার সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বারটা, 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 200 থেকে 250 ATM চাপের মান। তো আমরা এখান থেকে গ নাম্বারটাকে অ্যান্সার হিসেবে বিবেচনা করতে পারি। আচ্ছা গেল, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে যে অ্যামোনিয়াকে ভাঙলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন পাওয়া যায়, বিক্রিয়াটি ডেলএইচের মান কত। তো দেখো যেহেতু বিক্রিয়া এবার ঘুরে যাচ্ছে, আগেরবার আমার নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়াতে ছিল আর অ্যামোনিয়া আমার উৎপাদে ছিল, সো এবার আমি বিক্রিয়াটাকে রিভার্স করে ফেলছি, তাহলে ডেলএইচের মান যা আছে ঠিক সেম থাকবে, কিন্তু এইটা এবার হয়ে যাবে পজিটিভ। তো মনে রাখবা যদি কোনো বিক্রিয়াকে আমরা রিভার্স করে ফেলি, লাইক বিক্রিয়াগুলোকে, যেহেতু এটা উভমুখী বিক্রিয়া, বিক্রিয়াগুলোকে উৎপাদে নিয়ে যাবো, উৎপাদগুলোকে বিক্রিয়াকে নিয়ে আসবো। সো উভমুখী বিক্রিয়াকে যদি আমরা পরিবর্তন করি তাহলে ডেলএইচ মাইনাস থাকলে সেই ডেলএইচ হয়ে যাবে প্লাস, ডেলএইচ প্লাস থাকলে সেই ডেলএইচ হয়ে যাবে কি মাইনাস। যেহেতু এই বিক্রিয়া ডেলএইচ মাইনাস ছিল, তাহলে অতএব এখন তাপের পরিমাণটা সেম থাকবে, বাট সেটা হয়ে যাচ্ছে পজিটিভ, মানে পজিটিভ 92 কিলোজুল। আচ্ছা, এবারে যাচ্ছে দেখো এর পরবর্তী অংশে মাটিতে H+ মানে অ্যাসিড, H+ বলতে কি বোঝানো হয়, অ্যাসিডের পরিমাণটা বোঝানো হয়। মাটিতে H+ এর পরিমাণ বেড়ে গেলে কোনটি প্রয়োগ করতে হয়, মাটিতে H+ এর পরিমাণ বেড়ে গেলে কোনটি প্রয়োগ করতে হয়। আচ্ছা, এবারে দেখো H+ এর কাজটা আসলে কি। তো আমরা এখান থেকে সঠিক অ্যান্সার হবে ক নাম্বারটা, ক্যালসিয়াম কার্বনেট। আমি আসলে বিক্রিয়াটা একটু বুঝাই দেই। তাহলে H+ এর সাথে তুমি ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়া ঘটাও। এখানে সুন্দর মতো দেখো ক্যালসিয়াম আর H+ এর সাথে অবশ্যই একটা ঋণাত্মক সামথিং কিছু একটা থাকবে, মানে একটা ঋণাত্মক মূলক থাকবে। তাহলে ক্যালসিয়াম আর সেই H+ এর সাথে ঋণাত্মক মূলক মিলে উৎপন্ন করবে কি ক্যালসিয়াম লবণ, প্লাস এই যে দেখো CO3, এখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাচ্ছি, আর যে অক্সিজেন, 3টা অক্সিজেনের 2টা তো কার্বন ডাইঅক্সাইডের মধ্যে চলে গেল, বাকি অক্সিজেন আর এই H+ মিলে উৎপন্ন করবে কি H2O বা পানি। তো এইভাবেই মূলত আমাদের বিক্রিয়াটা কমপ্লিট হবে। আমাদের 68 এর সঠিক অ্যান্সারটা কত হবে, 68 এর সঠিক অ্যান্সারটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নে কি বলতেছে, কোনটির প্রয়োগে মাটির অত্যাধিক ক্ষারত্ব নিয়ন্ত্রিত হয়। ক্ষারত্ব মানে কি, মাটির pH এর মান যদি বেড়ে যায়, মাটি যদি অধিক ক্ষারীয় হয়ে যায়, আমরা ওই মাটিকে প্রশমিত করতে পারি এখানের কোনটি দ্বারা। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে অ্যামোনিয়াম সালফেটও হতে পারে, আবার অ্যামোনিয়াম ফসফেটও হতে পারে। সো বোথ কেসে এখানে দুইটা অপশনে সঠিক, কেউ ক অথবা ঘ মানে দুইটার যে কোনোটা দাগালেই এখান থেকে আসলে সঠিক অ্যান্সারটা আমরা পেয়ে যাব। এটা সঠিক অ্যান্সারটা দুইটা হবে। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো মাটির pH খুব বেশি হলে বা মাটি অতিরিক্ত ক্ষারীয় হলে এতে কি মিশিয়ে pH এর মান কমানো যায়। আচ্ছা, সো এখান থেকে দেখো এই যে আমরা অ্যামোনিয়াম সালফেট পাচ্ছি। আমরা একটু আগে বলেছিলাম যে অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট এই দুইটাকে মাটিতে তখনই প্রয়োগ করা হয় যখন মাটির pH এর মান বেড়ে যায় বা মাটি অত্যাধিক ক্ষারীয় হয়ে যায়। ওকে, তো গেল এটা। যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে।
আচ্ছা দেখো পরবর্তী প্রশ্নে কি বলতেছে, মাটির পিএইচ হ্রাস করতে ব্যবহৃত হয়। ধরো মাটির পিএইচ এর মান কোনো একটা কারণে বেড়ে গেল, সো সেই পিএইচ এর মান হ্রাস করতে হলে আমরা কি ব্যবহার করতে পারি? এক, অ্যামোনিয়াম ফসফেট ব্যবহার করা যেতে পারে, অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করা যেতে পারে, ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা যাবে না। কারণ ক্যালসিয়াম অক্সাইডটা আমরা তখন ব্যবহার করব যখন মাটির পিএইচ এর মান কম থাকবে, আমি সেই পিএইচ এর মানকে বাড়াতে চাই, তখন ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হবে। সো 1 ও 2 সঠিক, যেহেতু সেটা এখান থেকে পাচ্ছি আমরা সঠিক অ্যান্সার হিসেবে ক নাম্বারটা পাচ্ছি। আচ্ছা এবার দেখো যাচ্ছি আমরা পরবর্তী অংশে, যে একজন মালি মাটির পিএইচ পরিবর্তনের জন্য এক্স যৌগটি বাগানে যোগ করলো, এক্স প্রস্তুতির বিক্রিয়া। মানে এখানে আসলে এক্স যৌগটাকে এটা আসলে নির্দিষ্ট করে বলে নাই, এখানে বলতেছে যে এক্স নামক একটা যৌগ এটা বাগানে সে প্রয়োগ করেছে। এখন এই এক্স যৌগের যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা হচ্ছে এরকম যে অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম সালফেট Al2SO43 অ্যালুমিনিয়াম সালফেট তৈরি করছে। অ্যালুমিনিয়াম সালফেট আর হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে তৈরি হচ্ছে H2O। আচ্ছা আসো এখন এখান থেকে প্রশ্নের অ্যান্সারগুলো দেই। অ্যালুমিনিয়াম অক্সাইড একটি ক্ষারক, এটা সত্য। অ্যালুমিনিয়াম অক্সাইড একটি ক্ষারক হিসেবে ব্যবহৃত হয়, কারণ দেখো সে কিন্তু অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতেছে। তো আমরা জানি যারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতে পারে এদেরকেই আমরা ক্ষারক হিসেবে চিহ্নিত করি। 2 নম্বর পয়েন্ট, এক্স এ মোট আয়নের সংখ্যা 5 মোল। এক্স এর মোট আয়নের সংখ্যা 5 মোল। এটা একটা ফলো করতে, যদি আমরা এটাকে ভাঙি তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? আমরা এখান থেকে পাচ্ছি 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস 3 সালফেট মূলক 2 মাইনাস, মানে এখানে অ্যালুমিনিয়াম আছে 2 মোল আর সালফেট আয়ন আছে 3 মোল। তাহলে মানে 3 আর 2 যোগ করলে টোটাল কত মোল হয়? 3 আর 2 যোগ করলে টোটাল 5 মোল হয়। এই জন্য দেখো মোট বলছে, যেহেতু মোট আয়নের সংখ্যা 5 মোল, তার মানে এখান থেকে খ নাম্বারটাও সঠিক। 3 নাম্বার, এক্স বাগানে মাটির পিএইচ হ্রাস করে, এটাও সঠিক। অ্যালুমিনিয়াম সালফেট কখন প্রয়োগ করা হয়? অ্যালুমিনিয়াম সালফেট তখনই প্রয়োগ করা হয় মাটি যদি অত্যাধিক ক্ষারীয় হয়ে যায় অথবা মাটির পিএইচ এর মান যদি বেড়ে যায়, তখন আমরা সেখানে অ্যালুমিনিয়াম সালফেট এটা আমরা অ্যাড করি। তো এখানে 3টা অপশন যেহেতু সঠিক, আমরা তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কত দাগাবো? আমরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার দাগাবো ঘ নাম্বার, যেহেতু 3টে পয়েন্টে আমরা এখানে কি পাচ্ছি? সঠিক পাচ্ছি। আচ্ছা এবারে দেখো পরবর্তী প্রশ্ন কি বলতেছে, যে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া 130 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে এ এবং পানি উৎপন্ন হয়। এখন বলতেছে যে উৎপাদ এ যৌগটি কে? উৎপন্ন এ যৌগটি কে বা উৎপাদ এ যৌগটি কে? এটা সঠিক অ্যান্সারটা হবে ইউরিয়া হবে। এখন আসলে আমরা একটু মিলাই ইউরিয়া কিভাবে হতে পারে। একটা হচ্ছে দেখো NH2CO NH2, এটা হচ্ছে আমাদের এই যৌগ। এবার আসো এখান থেকে মিলাও, হাইড্রোজেন ছিল কয়টা মোট? দেখো 3 দুগুণে 6টা, 2টা 4টা 2টা, হাইড্রোজেন মিলে গেল। আচ্ছা নাইট্রোজেন আছে 2টা, নাইট্রোজেন এখানে আছে একটা, এখানে আছে একটা, 2টা মিলে গেল। কার্বন ডাইঅক্সাইড একটা কার্বন 2টা অক্সিজেন, এই একটা অক্সিজেন এই একটা অক্সিজেন, 2টা অক্সিজেন হয়ে গেল, এই একটা কার্বন, তাহলে একটা কার্বন 2টা অক্সিজেন মিলে ইউরিয়া সার প্রস্তুত হয়ে গেল। সো ব্যাস আমরা এখান থেকে সঠিক অ্যান্সারটা খুঁজে বের করতে পারলাম। আচ্ছা এরপরে যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। কি বলছে এখানে দেখো, অ্যামোনিয়াম সায়ানেট NH4CNO, অ্যামোনিয়াম সায়ানেট থেকে এক্স যৌগ পাওয়া যাচ্ছে। তাহলে অ্যামোনিয়াম সায়ানেট থেকে এক্স যৌগটা আসলে কে? এক্স যৌগ আর কেউ না, দেখো NH2CO NH2। অ্যামোনিয়াম সায়ানেট এবং ইউরিয়া এরা কি পরস্পরের সমাণু? এরা পরস্পরের সমাণু, অতএব আমরা এদেরকে অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলে সেটা কিসে পরিণত হবে? ইউরিয়াতে পরিণত হবে। সো তাহলে এখানকার সঠিক অ্যান্সারটা হবে ক নাম্বার। আচ্ছা এরপরটা যাচ্ছি, নিচের কোনটি ইউরিয়ার সংকেত? নিচের কোনটি ইউরিয়ার সংকেত? দেখো গ নাম্বারটা কি বলছে? NH2 দেন ব্র্যাকেটে 2 দেওয়া, এর পাশে আছে CO। তো দেখো তো এটা কীভাবে দেখানো যায় কিনা। এই যে NH2CO NH2, তো 2টা NH2 আছে, দেখো তো NH2 2টা, এই একটা আর একটা আছে CO, এই একটা হচ্ছে CO, NH2CO NH2। তো দেখো আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে, ইউরিয়ার গাঠনিক সংকেত কোনটি? তো এখান থেকে আমরা সঠিক অ্যান্সার হিসেবে বিবেচনা করতে পারি গ নাম্বারটিকে, মানে গ নাম্বার অপশনটিকে। খেয়াল করো আমরা একটু মিলাই, আমাদের ইউরিয়ার সংকেতটা কিন্তু মূলত এরকম ছিল NH2CO NH2। তো এখান থেকে আসো, দেখো তো নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন রয়েছে এবং নাইট্রোজেনের 3 যোজনী ফিল-আপ হচ্ছে 1 2 3, দেন CO, তাহলে কার্বনের সাথে অক্সিজেনের বন্ড
প্লাস এখানে নাইট্রোজেনের সাথে বন্ধন রয়েছে এবং কার্বনের চার্জ হচ্ছে এখানে ফিল আপ হচ্ছে অ্যাগেন NH2। তার মানে কি আমাদের এখান থেকে গ নাম্বার অপশনটার সাথে এই যে সংকেতটা NH2 CO NH2 এর সাথে আমাদের গ নাম্বার অপশনটা মিলে যাচ্ছে, অতএব এইটাই হবে কি এখনকার সঠিক অ্যান্সার। আচ্ছা, তো যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নে কি বলছেন যে ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ কত। এবারে আসো ইউরিয়া সারের সংকেতটা যদি আমরা এইভাবে লিখি। আচ্ছা, ইউরিয়া সারের সংকেত থেকে দেখো N2 H4CO। তাহলে ফার্স্টে আমরা এখানে আণবিক ভর বের করব, দেন এইখানে নাইট্রোজেনের শতকরা পার্সেন্টেজ মানে আমরা যে শতকরা পরিমাণ বের করি এটা বের করব। ওকে, তো আসলে আমরা এখন স্টেপ বাই স্টেপ কাজগুলোতে আগাই। নাইট্রোজেন আছে কয়টা? 2টা, তার মানে 14 × 2 প্লাস, আচ্ছা হাইড্রোজেন 4টা তার মানে 4 প্লাস কার্বন 12 প্লাস অক্সিজেন 16, টোটাল ভর 60। তাহলে ইউরিয়াতে টোটাল ভর 60, এই 60 ভরের মধ্যে নাইট্রোজেন আছে কয়টা? 2টা, তার মানে 2 × 14 × 100। আচ্ছা, তো দেখো তাহলে কত হবে? 14 দুগুণী 28 ভাগ 60 × 100, 46%। সো এই যে ঘ নাম্বারটা আমাদের এখান থেকে সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বারটা 46%। এটা আমরা ষষ্ঠ অধ্যায়ের সাথে কিছুটা মিল পাবো। ষষ্ঠ অধ্যায়ে আমরা যে শতকরা সংযুক্তি বের করি মনে আছে কিনা, কিভাবে করতে হয়? সবার আগে এই যৌগের আণবিক ভরটা বের করো। এখন এখানে যেহেতু নাইট্রোজেনের কথা বলছি, এই যৌগের মধ্যে নাইট্রোজেন আছে কয়টা? 2টা, তাহলে এই জন্য 2, 2টা আছে এই জন্য 2, আর প্রত্যেকটা নাইট্রোজেনের ভর কত করে? 14 করে, তাহলে 2 × 14 / 60 × 100% নেওয়ার জন্য। আচ্ছা, গেল আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আমরা একটু সামনের দিকে আগাই। দেখো এখানে কি বলতেছে, এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম অক্সাইড, তাহলে ক্যালসিয়াম আর ক্লোরিন মিলে উৎপন্ন হবে কি? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কি উৎপন্ন হচ্ছে? অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম থেকে আমরা কি পাবো? অ্যামোনিয়াম থেকে পাবো আমরা অ্যামোনিয়া প্লাস, আর হাইড্রোজেন, যেহেতু হাইড্রোজেন 4টা ছিল আমরা 3টা নিচ্ছি, আরও একটা হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন হবে পানি। এখান থেকে তোমাকে এটা ব্যালেন্স করতে হবে হাইড্রোজেন সংখ্যা। আচ্ছা, তো এখানে বলছে এই গ্যাস, তাহলে এই গ্যাসের সাথে কার মিলতেছে বলো তো? অ্যামোনিয়া গ্যাসের সাথে মিলতেছে, এবং এখানে বলতেছে এর আণবিক ভর 17, অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর 17। তার মানে আমরা আমাদের এই গ্যাসটা আইডেন্টিফাই করলাম। এই গ্যাস কে? এই গ্যাস হলো অ্যামোনিয়া। আচ্ছা, এবার কাজ কি? এবার কাজ হচ্ছে বাকি গ্যাসগুলোকে মুছে দিই আমরা এখান থেকে। এই যে বাকি গ্যাসগুলোকে আমরা এখান থেকে বা বাকি উপাদানগুলোকে আমরা এখান থেকে মুছে দিই। এখন বলতেছে যে এর সাথে সালফিউরিক অ্যাসিড মিশাও, তাহলে এর সাথে যদি আমরা H2SO4 মিশাই বা মিশ্রিত করি তখন উৎপন্ন হবে অ্যামোনিয়াম সালফেট NH4 ব্র্যাকেট দিয়ে 2SO4। কীভাবে হলো বিক্রিয়াটা? তুমি যদি 2 মোল অ্যামোনিয়া গ্যাস নাও, এর সাথে 2টা হাইড্রোজেন যুক্ত করো 2 মোলের সাথে, তাহলে কি 2টা NH4 পাবো আর SO4 অ্যামোনিয়াম সালফেট। আমার অ্যামোনিয়াম সালফেট তৈরি হয়ে গেল। এখন বলতেছে যে বি যৌগটি হলো, এই যে আমরা বি যৌগ পেলাম, বি যৌগটি হলো একটি গুরুত্বপূর্ণ সার। কৃষিক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সার হিসেবে আমরা অ্যামোনিয়াম সালফেটকে ব্যবহার করি, তার মানে বি যৌগটি হবে একটি গুরুত্বপূর্ণ সার। আচ্ছা, ওকে, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো ওকে, বলতেছে কি, দেখো এই যৌগ এর সাথে পানি যোগ করে পাওয়া যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং বি নামক একটি গ্যাস। এখানে আরেকটা প্রভাবক কাজ করতেছে যার নাম হচ্ছে ইউরিয়াস। তার মানে বি যৌগটি আর কেউ নয়, বি যৌগটি কি হতে পারে? বি যৌগটি হতে পারে অ্যামোনিয়া। আর এ যৌগটি কি হতে পারে? এ যৌগটি হতে পারে ইউরিয়া। আচ্ছা, NH2CO NH2, ইউরিয়ার সাথে পানি যদি যুক্ত করি, ইউরিয়ার সাথে যদি পানি যুক্ত করি তখন সেখান থেকে পাচ্ছি আমরা ইউরিয়াস, এবং এখান থেকে পাচ্ছি আমরা অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড। এখন বলতেছে, দেখো এখন বলতেছে এই যৌগের সমাণু কোনটি? এই যৌগের সমাণু, তার মানে ইউরিয়ার সমাণু কোনটি? ইউরিয়ার সমাণু কে বলতো? ইউরিয়ার সমাণু হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট NH4CNO, অ্যামোনিয়াম সায়ানেট। তো ক নাম্বারটা হবে আমাদের এখানকার সঠিক অ্যান্সার, অ্যামোনিয়াম সায়ানেট। তাহলে 79 সঠিক অ্যান্সার হবে ক নাম্বারটা। আচ্ছা, তো আমরা এখন ফলো করো, বলতেছে সি যৌগের জলীয় দ্রবণ। সি যৌগের জলীয় দ্রবণ নিয়ে আমরা এখন কথা বলবো। তো খেয়াল করো, তোমাদের বিক্রিয়াটা যদি আমি আর একবার দেখাই, বিক্রিয়াটা এরকম ছিল NH2CO NH2, এটার সাথে পানি বিক্রিয়া করেছে, পানি বিক্রিয়া করে উৎপন্ন করতেছে কি দেখো বি এবং কার্বন ডাইঅক্সাইড। এবারে যদি আমরা বি এর সাথে পানি যোগ করে দেন আমরা পাবো হচ্ছে সেখান থেকে কি সি যৌগ। তাহলে ফার্স্টে আসলে সি যৌগটা কি হতে পারে? তাহলে আমি আগেই বলেছি বি কি হবে? অ্যামোনিয়া হবে। অ্যামোনিয়া গ্যাস হচ্ছে আমার বি, আর বি এর সাথে যদি পানি মিশাই তার মানে সি যৌগটা কে? সি যৌগটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সি যৌগ হবে আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH,
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখন বলছে সি যৌগের জলীয় দ্রবণ, তার মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়া সলিউশন। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যদি অ্যাকোয়া সলিউশন আমরা নেই, তখন সেখান থেকে আমরা কি পেতে পারি? সেখান থেকে পেতে পারি আমরা অ্যামোনিয়াম আয়ন, হাইড্রোক্সিল আয়ন। এই যে সেখান থেকে আমরা পেতে পারি অ্যামোনিয়াম আয়ন প্লাস আর পেতে পারি কি হাইড্রোক্সিল আয়ন। আচ্ছা, এবারে আসো, অ্যামোনিয়াম এবং হাইড্রোক্সিল আয়ন কি করে বলতো? তড়িৎ পরিবহন করতে পারে, এটা ট্রু। লাল লিটমাস কাগজকে নীল করে, আমরা জানি অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, ক্ষার লাল লিটমাসকে নীল করে। যেহেতু ওএইচ মূলক আছে তাহলে এটা একটা ক্ষার, এই লাল লিটমাসকে নীল করবে। আর কাঁচ পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয়, যেহেতু অ্যামোনিয়াম আয়ন আছে, অ্যামোনিয়াম তার মানে এর মধ্যে অ্যামোনিয়া লুকায়িত অবস্থায় আছে। NH4 এর মধ্যে কিন্তু NH3 আছে, তার মানে এখান থেকে এটাও সঠিক যে কাঁচ পরিষ্কারক হিসেবে এটা ব্যবহৃত হয়। 1, 2 ও 3 তিনটাই এখানের কি সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো, অ্যামোনিয়াম সালফেট কোন ধরনের যৌগ? অ্যামোনিয়াম সালফেট কিন্তু একটা জৈব সার, কৃষি সার। সংকেত কি? অ্যামোনিয়াম সালফেটের সংকেত কি? NH4 ব্র্যাকেট দিয়ে 2 দেন SO4, অ্যামোনিয়াম সালফেট আমরা পেয়ে গেলাম। ওকে, গেল এই প্রশ্ন। এবারে যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে। কি বলছে দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাথে চুনের মিশ্রণকে উত্তপ্ত করে প্রাপ্ত গ্যাসের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদটি কি? অনেক বিশাল একটা প্রশ্ন করেছে। আচ্ছা আসো আমরা এটার অ্যান্সার দেই। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ফার্স্টে কার অ্যান্সার বলছে? চুন। তাহলে দেখো বিক্রিয়াটা কি হতে পারে, এখানে দেখাই। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে আমরা চুনের বিক্রিয়া ঘটাবো, CaO। তাহলে এখান থেকে কি পাবো? এখান থেকে ফার্স্টে আমরা পাবো ক্যালসিয়াম ক্লোরাইড, এখান থেকে আমরা পাবো অ্যামোনিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়া। আর কি পাবো বলো তো? আর পাবো হচ্ছে পানি, H2O, পানি পাবো। ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়া এবং পানি পাবো। সো প্রথম ধাপে আমাকে বিক্রিয়াটা ভালো মতো বুঝতে হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইড, সেখান থেকে পাচ্ছি আমরা ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়া এবং পানি। এখন এখান থেকে যে বলছে যে প্রাপ্ত গ্যাসের সাথে, মানে এখান থেকে আমরা একটা গ্যাস পাবো, গ্যাসীয় পদার্থ পাবো। বলতো সেই গ্যাসটা কে? সেই গ্যাসটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাস, NH3 গ্যাস। আচ্ছা, তো এবারে ফলো করো, এই অ্যামোনিয়া গ্যাসের সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিড H2SO4 সালফিউরিক অ্যাসিড যুক্ত করি, তখন আমরা প্রোডাক্ট হিসেবে কি পাবো? প্রোডাক্ট হিসেবে পাবো আমরা অ্যামোনিয়াম সালফেট। কি পাবো আমরা প্রোডাক্ট হিসেবে? অ্যামোনিয়াম সালফেট পাবো। তো অ্যামোনিয়াম সালফেট কি বলতো? একটা গুরুত্বপূর্ণ জৈব সার, বা একটা জৈব সার না, একটা গুরুত্বপূর্ণ সার যেটা মাটিতে প্রয়োগ করা হয়। মাটির অধিক ক্ষারীয় হয়ে গেলে, pH এর মান বেড়ে গেলে আমরা অ্যামোনিয়াম সালফেট মাটিতে প্রয়োগ করতে পারি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ফল পাকাতে ব্যবহৃত হয় কোনটি? ফল পাকাতে এখানে ব্যবহৃত হয় অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন দিয়ে ফল পাকানো যায়। তো দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, কোনটি অননুমোদিত ফুড প্রিজারভেটিভ, অর্থাৎ যেটা দিয়ে খাবার দাবার সংরক্ষণ করা উচিত না বা অনুমোদন দেওয়া হয়নি? তো এটা কি হবে অ্যান্সার? এটার অ্যান্সার হবে ইথিলিন। ইথিলিন দ্বারা খাবার দাবার বা ফল পাকানো এগুলো আসলে উচিত না। আচ্ছা, এবার দেখো কোনটিকে প্রিজারভেটিভস বলা হয়? এখানে কোনটিকে আমরা প্রিজারভেটিভ বলতে পারি? এটার অ্যান্সার হবে সোডিয়াম বেনজয়েড। ক নাম্বার? সোডিয়াম বেনজয়েডকে আমরা প্রিজারভেটিভ বলতে পারি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলতেছে যে আমরা অ্যালডিহাইড ইথানলের সাথে আমরা অক্সিজেন যোগ করতেছি, এখানে এ উৎপন্ন হবে। ইথানলের সাথে অক্সিজেন যোগ করলে উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড, CH3COOH। এই অক্সিজেনটা এখানে প্রবেশ করাও, তাহলে কার্বন হাইড্রোজেন দুইটা অক্সিজেন মিলে হয়ে যাচ্ছে কি? ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড একটা জৈব অ্যাসিড ফার্স্ট অফ অল। আচ্ছা, জৈব অ্যাসিড কী করে? নীল লিটমাসকে লাল করে। আর এখানে বলছে লাল লিটমাসকে নীল করে, সেটা উল্টা, এটা ক্ষারের বৈশিষ্ট্য, অ্যাসিডের বৈশিষ্ট্য না। নীল লিটমাসকে আমরা জানি লাল করে, সো প্রথমটা মিথ্যা। ধাতুর সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই যে দেখো, তুমি যদি এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করো ধাতুর সোডিয়ামের, আচ্ছা তখন কি উৎপন্ন হবে? তখন এটা তোমার 2 অণু নিতে হবে। 2 অণু যদি নাও তাহলে এখান থেকে আমরা প্রোডাক্ট পাবো এভাবে, দেখো CH3 COONA প্লাস H2, CH3 COONA প্লাস H2। আমরা এখান থেকে এরকমভাবে লবণ এবং সোডিয়াম এই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারবো। সো সেকেন্ড পয়েন্টটা সঠিক। 3 নাম্বার, খাবার তৈরিতে এবং খাবার সংরক্ষণে ব্যবহার করা হয়, এটাও সঠিক। খাবার তৈরিতে বলতে তৈরি বলতে তো আসলে না, খাবার সংরক্ষণ মূল পয়েন্ট। খাবার সংরক্ষণে আমরা ব্যবহার করি, আচার সংরক্ষণে, বিভিন্ন ফলমূল সংরক্ষণে আমরা এটা ব্যবহার করতে পারি। সো 2 এবং 3 নাম্বারটা সঠিক। তার মানে এখানে আমরা গ নাম্বার যে অ্যান্সারটা আছে, আমরা আমাদের গ নাম্বার অ্যান্সারের সাথে এগ্রি করব। ওকে, যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে। আচ্ছা,
পরবর্তী প্রশ্ন ঠিক সেম, একটু আগে আমরা করেছিলাম ইথানলের সাথে জাইমান অক্সিজেন যোগ করলে উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড CH3COOH, ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। এখন এই ইথানোয়িক অ্যাসিড দেখো খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়। ইয়েস, এটা থেকে আমরা আচার সংরক্ষণ করতে পারি। শক্তিশালী অ্যাসিড, এই জিনিসটা শক্তিশালী না, এটা কি হবে? দুর্বল হবে। আর COOH মূলক বিশিষ্ট জৈব যৌগ, এটাও সত্য। সো 1 এবং 3 সঠিক, 1 এবং 3 সঠিক। তার মানে 1 ও 3 সঠিক হলে আমরা আমাদের এখানে খ নাম্বার যে প্রশ্নটা আছে, আমরা আমাদের খ নাম্বার প্রশ্নের সাথে এগ্রি করতে পারবো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি বলতেছে। পরবর্তী প্রশ্নে বলতেছে যে শিল্পক্ষেত্রে বেকিং পাউডার তৈরি করা হয় কোন পদ্ধতিতে? সলভে। এটা একটা বিশেষ প্রসেস, সলভে প্রসেস। এই সলভে প্রসেসের মাধ্যমে শিল্পক্ষেত্রে বেকিং পাউডার তৈরি করা হয়। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী অংশ। দেখো কি বলতেছে, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে আমরা ক্লোরিন বিক্রিয়া করতেছি, এই হবে আমার ব্লিচিং পাউডার আর H2O। এখন বলতেছে উদ্দীপকের এই যৌগটি জীবাণু ধ্বংসকরণে ব্যবহৃত হয়, সত্য। ব্লিচিং পাউডার পানির সাথে বিক্রিয়ায় হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে, এটাও সত্য। লাইক ব্যাপারটা এরকম যে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড এর সাথে যদি আমরা পানির বিক্রিয়া ঘটাই H2O, তখন এখান থেকে কি উৎপন্ন হবে? তখন এখানে থেকে উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হাইপোক্লোরাস অ্যাসিড HOCl, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হাইপোক্লোরাস অ্যাসিড HOCl। তার মানে এটাও সত্য। বিরঞ্জক হিসেবে ব্যবহৃত হয়, অন্য পদার্থকে মানে অন্য রঙিন পদার্থকে সে বর্ণহীন করতে পারে, এটাও সত্য। সো আমাদের এখানকার সঠিক অ্যান্সারটা কত হবে? আমাদের এখানকার সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বার। আচ্ছা, আমরা যাচ্ছি এর সর্বশেষ প্রশ্ন, কোনটি ভারী ধাতু? দেখো কোনটি ভারী ধাতু হতে পারে? অ্যান্সারটা হচ্ছে ক্যাডমিয়ামকে আমরা ভারী ধাতু হিসেবে চিহ্নিত করতে পারি। ওকে, তো তাহলে আমাদের এই বইয়ের বা এই অধ্যায়ের যতগুলো MCQ ছিল, আমরা সমস্ত MCQগুলো কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেললাম। তো আমি আশা করতেছি তোমরা এইটুকু অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।